আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর তৃতীয় অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার সাজাই এর ৮৬ নম্বর পেজের একটা দলগত কাজ দেওয়া হয়েছে। এই দলগত কাজের সমাধান নিয়ে আলোচনা করব। দলগতভাবে কেসগুলো পর্যালোচনা করো এবং ছক 3.1 পূরণ করো। তো আমাদের এখানে দেখো কোন কেসের কথা বলেছে এর আগে দেখো 85 নম্বর পেজে এখানে ক্যারিয়ার ঝুঁকি বিশ্লেষণ এবং মোকাবেলা করার উপায়। এখানে কেস 1, কেস 2 এবং কেস 3 রয়েছে। এগুলো আমাদের পড়তে হবে, সুন্দর করে পড়ে কেস স্টাডি করে আমাদের কি করতে হবে, এইখানে এই যে দেখছো ঝুঁকির ক্ষেত্র লিখতে হবে। কেস 1 এর ক্ষেত্রে এখানে লিখতে হবে ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এখানে লিখতে হবে। তারপরে কেস 2 এখানে ঝুঁকিগুলো লিখতে হবে, এখানে পদক্ষেপ। এখানে কেস 3 ক্ষেত্রে এখানে ঝুঁকি, এখানে পদক্ষেপ। তো আমরা উত্তরটা লিখবো, আমরা উত্তরে চলে যাব, ঠিক আছে। এখানে তো কেস 1 তো আমরা লিখবো, তার আগে আমাদের কেস 1টা তো আমাদের পড়তে হবে, তাই না। দেখো এখানে দেওয়া আছে জহির সাহেব কয়েকজন সহকর্মীর পরামর্শে জমানো টাকায় একটা ফ্ল্যাট বুকিং দিলেন। বছর দুয়েকের মধ্যেই তাদের ফ্ল্যাটের কাজ সম্পন্ন হয় এবং জহির সাহেব পরিবার নিয়ে ফ্ল্যাটে ওঠেন। কিন্তু কিছুদিন পর তারা নোটিশ পেলেন যে সিটির নকশা অনুযায়ী তাদের দালানটি নির্মাণ করা হয়নি। দালান অধিকাংশ অংশ সিটি কর্পোরেশনের আওতাধীন জমিতে নির্মিত হয়েছে, ফলে এটি শীঘ্রই ভেঙে দেওয়া হবে। নোটিশটি পেয়ে জহির সাহেবের বাড়ির সব ফ্ল্যাটের মালিকরাই বড় ধরনের ঝুঁকির মুখে পড়লেন। এটা হচ্ছে কেস 1 ছিল। তো কেস 1 পড়ে আমরা যতটুকু পড়লাম, দেখো কেস 1টা পড়ে আমরা যা বুঝলাম আর কি, ঝুঁকির ক্ষেত্র এবং মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়। এটা দেখো 1 এর ক্ষেত্রে এটা আমরা লিখবো, যেমন জমি বা ফ্ল্যাটের দলিল কাগজ পত্রাদি এবং নকশা যাচাই, এটা হচ্ছে ঝুঁকির ক্ষেত্র। আর ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক। নির্দিষ্ট সময় শেষে জমি বা ফ্ল্যাটের মূল্য বৃদ্ধি পায়, এটা যেমন সত্যি তেমনি এক ধরনের বিনিয়োগের আগে জমি বা ফ্ল্যাটের বিভিন্ন ধরনের দলিল ও কাগজপত্র সম্পর্কে মালিকানা পরিবর্তনের বিধি বিধান সম্পর্কে এবং জমি বা ফ্ল্যাটের উপরে আরোপিত সরকারি খাজনা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এসব বিষয় না জানলে অনেক ক্ষেত্রে জাল দলিল, ভুয়া কাগজপত্রের জন্য আর্থিক ক্ষতির পাশাপাশি আইনগত জটিলতাতে পড়তে হয়। এটা হচ্ছে কেস 1 ছিল, ঠিক আছে। কেস 1 পড়ে আমরা এটা বুঝলাম। এখন কেস 2 পড়ে আমরা কি বুঝবো, দেখো কেস 2, অপর্ণা ঘোষের চাকরি 25 বছর পূর্ণ হলে অবসরে চলে আসেন, ফলে একসাথে পাওয়া পেনশনের টাকাগুলো তিনি বিনিয়োগ করার ক্ষেত্রে খুঁজতে শুরু করেন। আত্মীয় স্বজনের পরামর্শে তিনি অধিকাংশ অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন, কিন্তু 6 মাসের মধ্যেই শেয়ার বাজার শুরু হয় দরপতন। তার মূলধন প্রায় 3 ভাগই হারিয়ে যায়। এই অবস্থায় অর্পণা দিশেহারা হয়ে পড়েন। আচ্ছা, তো এইটা আমরা পড়লাম। এখন কি কি ঝুঁকি রয়েছে, ঝুঁকিগুলো হচ্ছে শেয়ার বাজারের দরপতন এবং সূচকের পরিবর্তন। এখন কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারত, শেয়ার বাজারের বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দরপতন এবং সূচকের হ্রাস বৃদ্ধির উপরে নজর রাখতে হবে। শেয়ার বাজারে যে বিনিয়োগ করে যেখানে টাকা ওঠানামা করে, সূচকের হ্রাস বৃদ্ধি এর উপরে নজর রাখতে হবে। সূচকের যদি হ্রাস হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষতি হবে, তো এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে বিনিয়োগের ঝুঁকি মোকাবেলার জন্য সবসময় একাধিক খাতে বিনিয়োগ করতে হবে। সবসময় যে একই খাতে বিনিয়োগ করব বিষয়টা এরকম না, বিভিন্ন খাতে বিনিয়োগ করব, তাহলে একটাতে লস হলে আর একটাতে লাভ হবে, তাহলে অন্তত লাভ না হলে মূলধন তো থাকবে। এই জন্য শেয়ার বাজারের পাশাপাশি বন্ড, তারপরে দেখো ডিবেঞ্চার, ঋণপত্রেও যোগাযোগ করা যেতে পারে। মানে শেয়ার বাজারের পাশাপাশি এই সমস্ত জায়গাও বিনিয়োগ করা যেতে পারে। এক জায়গায় যদি লস হয় তাহলে অন্য জায়গায় বেশি লাভ হবে, সবগুলোতে একসাথে লস হবে না, তাই না। তাহলে অন্তত মূলধন থাকবে। আবার লস হলেও দেখা যাচ্ছে খুবই সামান্য লস হলো, এরকম। একটি খাতে সম্পূর্ণ বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করলে একটি খাত ক্ষতির সম্মুখীন হলেও অন্যান্য খাত থেকে ওই ক্ষতিপূরণ হয়ে লাভবান হয়ে যাবে, তাই না। তাহলে আমাদেরকে এই দিক দিয়ে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা
কেস স্টাডি 3 নম্বর কেসে চলে যাব। 3 নম্বর কেস হচ্ছে উষা চাকমা। সে কি রাঙ্গামাটি থেকে কাপড় এনে চমৎকার নকশার পোশাক তৈরি করেন। চট্টগ্রাম শহরে তার তৈরি পোশাকের ব্যাপক চাহিদা, তাই একটি সুনামধন্য শপিং কমপ্লেক্সে একটি শোরুম চালু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি টের পান এখানে বৈদ্যুতিক সংযোগ ত্রুটি রয়েছে, পাশাপাশি অগ্নি নির্বাপন ও নিরাপত্তা ব্যবস্থাও যথার্থ নয়। এখানে কি হতে পারে, ফলে সবসময় তিনি ওই দোকানের কর্মীদের নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। যদি এখানে বৈদ্যুতিক সংযোগ ত্রুটিপূর্ণ হয়, তাহলে তো সেখানে যে কোনো সময় বৈদ্যুতিক যে ক্ষতিগ্রস্ততা রয়েছে বৈদ্যুতিক ভাবে, ঠিক আছে, আগুন ধরে যেতে পারে। অগ্নি নির্বাপক এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো না, তাহলে তো আগুন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যেতে পারে। তারপরে সেখানে যারা কাজ করে কর্মীরাও মারা যেতে পারে, তাই না? তাহলে এটা একটা ঝুঁকির মধ্যে রয়েছে। কি ধরনের ঝুঁকি? অগ্নি এবং দুর্ঘটনার ঝুঁকি। এটা কিভাবে মোকাবেলা করতে হবে? যে কোনো ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে অগ্নি বা দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বীমা করতে হবে। দেখো, বীমা করলে কি হয়, ওখানে যদি কোনো মনে করো তুমি বীমা করলে তোমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম করলে কি হয়, ওখানে যদি ওটা পুরো ছাইও হয়ে যায়, তাহলে বীমা যেখানে করবা ওরা ওই টাকা দিয়ে পোষায় দেয়, ঠিক আছে, মানে ওই ক্ষতির যে মাত্রা কমে যায়। এছাড়া অগ্নি নির্বাপক যন্ত্র রেখেও অগ্নি ঝুঁকি কমানো যায়। মানে যদি অগ্নি নির্বাপক যে যন্ত্র আছে সেগুলো ওখানে স্থাপন করতে হবে, তাহলেও ক্ষতির পরিমাণ কমানো যাবে, ঝুঁকির পরিমাণ কমানো যাবে। তাহলে দেখো, আমরা এই 3টা কেস স্টাডি করে আমরা যে বিষয়গুলো পেলাম সেগুলো আমাদের দলগতভাবে সুন্দর করে এইভাবে লিখতে হবে। দেখো, এটা ছিল ক্ষতির ঝুঁকির ক্ষেত্র, তারপরে ঝুঁকি মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। এখানে আমরা দেখো কেস 1 পড়ে ঝুঁকির ক্ষেত্রে এবং মোকাবেলাগুলো লিখলাম। তারপরে কেস 2 পড়ে আমরা এখানে ঝুঁকির যেগুলা ক্ষেত্রগুলো এবং পদক্ষেপগুলো এখানে লিখলাম। একইভাবে এখানে আমরা অগ্নি দুর্ঘটনায় ঝুঁকি এবং যে কোনো ব্যবসায় বা বাণিজ্যের ক্ষেত্রে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর জন্য বীমা করতে হবে, এই সমস্ত পদক্ষেপ এখানে আমরা আলোচনা করলাম। তো এখানে আমাদের দেখো 86 নম্বর পেজ দলগত কাজ, এটা আমরা পূরণ করব এইভাবে, মানে এই যে উত্তরটা আমরা এখানে লিখেছি না, এই উত্তরটা আমরা এখানে পূরণ করতে হবে, ঠিক আছে, কেস 1, কেস 2, কেস 3। তো আমরা এখানে দেখো 86 নম্বর পেজটা আলোচনা করে এবং এখানে আমরা পূরণ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এর পরে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যেমন আমার ক্যারিয়ার, এটা 87 নম্বর পেজ। 88 নম্বর পেজের আরেকটা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া আছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই প্রজেক্ট ওয়ার্ক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।